আসসালামু আলাইকুম সবাইকে। সিআরডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আমরা গতদিন আমাদের এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা টপিক আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের নামটা কি? ডেটা কমিউনিকেশন সিস্টেম। এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের বেশ কয়েকটা টপিক আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু টপিক আলোচনা করব। তো তোমরা যারা এখনও জয়েন করোনি তারা খুব শীঘ্র জয়েন করে ফেলো, এবং যারা জয়েন করেছো তারা আমাকে একটু জানাও যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর বোর্ডটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আজকে আমরা প্রথমত যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকের নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো দেখো যে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কি। এখানে বলা হয়েছে যে কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করে। তো নেটওয়ার্ক দ্বারা কি বোঝাচ্ছি? কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা আমরা কি বোঝাচ্ছি? যে ধরো অনেকগুলো কম্পিউটার একটা মানে নিজেদের মধ্যে সংযুক্ত হবে। কি হবে? অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে সংযুক্ত হবে। সংযুক্ত হয়ে তারা একে অপরের মধ্যে তথ্য শেয়ার করবে, হার্ডওয়্যার শেয়ার করবে, সফটওয়্যার শেয়ার করবে। তো এভাবে যে জিনিসটা গড়ে উঠতেছে সেই জিনিসটাকে আমরা কি বলতেছি? কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা যদি বলতে বলে তাহলে আমরা কি বলবো? যে কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার, মানে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে, মানে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করবে, পরস্পর শেয়ার করবে বা একে অপরকে দিবে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি কি? কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু আমাকে জানাবে যে কম্পিউটার নেটওয়ার্ক কি তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো, জিনিসটা কি যে ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার। এই তিনটা কম্পিউটার পরস্পর একসাথে সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে বিভিন্ন জিনিস নিজেদের মধ্যে আদান প্রদান করবে। কি আদান প্রদান করতে পারে? তথ্য আদান প্রদান করতে পারে, হার্ডওয়্যার আদান প্রদান করতে পারে, সফটওয়্যার আদান প্রদান করতে পারে। যদি কয়েকটা কম্পিউটার একত্রিত হয়ে নিজেদের মধ্যে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার এই জিনিসগুলো শেয়ার করে বা আদান প্রদান করে, তাহলেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি? আমার কম্পিউটার নেটওয়ার্ক। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, বলছো কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা দেখব যে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। আমরা তো দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্ক আসলে জিনিসটা কি। তো এবার দেখব যে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার। আসলে এই কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো সেগুলো কি কি আসো দেখি। যে প্রথমত মালিকানার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার। একটা হচ্ছে কি আমার প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক মালিকানার ভিত্তিতে কত প্রকার? কম্পিউটার নেটওয়ার্ক মালিকানার ভিত্তিতে দুই প্রকার। একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। এরপর দেখো যে কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস প্রদান, এই যে নেটওয়ার্ক যে সার্ভিসটা দিবে আমাকে, এই সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই প্রকার। তো প্রথমত কম্পিউটার নেটওয়ার্ক মালিকানার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। এরপর সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতেও দুই প্রকার। প্রথমত পিয়ার টু পিয়ার, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। তো এখানে দেখো তিন প্রকার লেখা আছে, বাট আমি দুই প্রকার কেন বলছি? তো এই যে হাইব্রিড জিনিসটা আছে বা হাইব্রিড নেটওয়ার্ক আছে, এই হাইব্রিড নেটওয়ার্কটা এই দুই নেটওয়ার্কের মানে এই দুই নেটওয়ার্কটা মিলে আমার এই হাইব্রিড নেটওয়ার্কটা গঠিত হয়। তো মূলত সার্ভিস প্রদান আর নিয়ন্ত্রণের ভিত্তিতে আমার কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার। এক হচ্ছে পিয়ার টু পিয়ার, আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। আর এই দুইটা মিলে যে নেটওয়ার্কটা গঠিত হয় সেটাকে আমার বলা হয় কি? হাইব্রিড নেটওয়ার্ক। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বোঝা থাকো তাহলে অবশ্যই কিন্তু বলবে। আচ্ছা, নাজনী নিহা বলছো মালিকানা বলতে। আসলে নেটওয়ার্ক যখন গঠিত হবে তো সেই নেটওয়ার্কটাকে কারো দ্বারা কিন্তু গঠিত হতে হবে। তুমি যে একটা নেটওয়ার্ক তৈরি করবা, সেই নেটওয়ার্কটাকে কিন্তু কেউ তৈরি করতে হবে। তো যে নেটওয়ার্কটা তৈরি করছে তাকে বলা হচ্ছে এই নেটওয়ার্কের মালিক। এই জন্য বলা হয়েছে যে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক।
আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা দেখলাম যে মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার, সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। আর এই দুইটা মিলে পিয়ার টু পিয়ার আর ক্লায়েন্ট সার্ভার দুইটা মিলে যে নেটওয়ার্কটা আমার গঠিত হয় সেটাকে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, তো এরপর দেখব যে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে এই কম্পিউটার নেটওয়ার্কটা কত প্রকার। ভৌগোলিক বিস্তৃতি বলতে বোঝাচ্ছে যে পুরো বিশ্বে যে নেটওয়ার্কটাকে তুমি ছড়াই দিচ্ছ বা নেটওয়ার্কের যে বিস্তৃতি, এই জিনিসটা অনুযায়ী আমার নেটওয়ার্ক কত প্রকার। দেখো নেটওয়ার্ক আমার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে আমার নেটওয়ার্ক কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। কি? তো ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে আমার নেটওয়ার্ক 4 প্রকার। একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে ল্যান, ম্যান আর ওয়ান। তো এগুলো নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত পড়ব। আপাতত আমাকে এটা জানাও যে এই যে প্রকারভেদগুলো তোমরা ধরতে পেরেছো কিনা, যে কিসের ভিত্তিতে কত প্রকার আর কি, এগুলো নিয়ে আমরা ডিটেইলে অবশ্যই পড়বো। এখন যদি একজন প্রশ্ন করেছো যে যদি সার্ভিসের ভিত্তিতে কয় প্রকার কোয়েশ্চেন আসে তখন কি 2 প্রকার বলবো ভাইয়া? তো এখন দেখো যে তোমার যদি বলে যে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে তোমার কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত কত প্রকার, তাহলে তুমি বলবে 2 প্রকার। প্রধানত 2 প্রকার। তবে প্রশ্ন যদি তোমার এভাবে বলে যে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার, তখন তুমি বলবে 3 প্রকার। জিনিসটা আমি আবারও রিপিট করছি যে যদি তোমাকে বলা হয় যে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত কত প্রকার বা মূলত কত প্রকার, তখন তুমি বলবে 2 প্রকার। যদি বলে শুধুমাত্র কত প্রকার, তখন তুমি বলবে যে 3 প্রকার। আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। ওকে, তো জিনিসটা আমি আরেকবার রিপিট করে অন্য টপিকে যাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে আমার কম্পিউটার নেটওয়ার্কটা 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট আরেকটা হচ্ছে পাবলিক। এরপর সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত 2 প্রকার, তবে অ্যাকচুয়ালি 3 প্রকার। তো কি সেগুলো? পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড। আচ্ছা, এরপর ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার। কি? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা পরের টপিকে যাব। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে প্রথমত আলোচনা করব যে মালিকানার ভিত্তিতে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের আলোচনা। তো দেখো মালিকানার ভিত্তিতে আমরা পড়েছিলাম যে কম্পিউটার নেটওয়ার্ক 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। কি? একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা পাবলিক নেটওয়ার্ক। তো দেখো যে সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। যে কেউ ইচ্ছা করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরনের নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত থাকে এবং ট্রাফিক সাধারণত কম থাকে। তো জিনিসটা এখন কি আমি তোমাদের ডিটেইলে বোঝাই। যে ধরো তুমি একটা স্কুলে পড়ো, এটা ধরো তোমার স্কুল। এই স্কুলের মধ্যে একটা নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম আছে। তোমার এই স্কুলের ধরো তোমার স্কুলের প্রিন্সিপাল চাচ্ছে যে শুধুমাত্র এমন একটা নেটওয়ার্ক তৈরি করবে যেটা শুধুমাত্র তোমার স্কুলেই ব্যবহার করা যাবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। তো এটাই বোঝানো হচ্ছে যে সাধারণত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন যদি কোনো নেটওয়ার্ক হয় তাহলে সেই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি প্রাইভেট নেটওয়ার্ক। মানে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে হবে, প্রতিষ্ঠান হতে হবে বা সংস্থার হতে হবে এই নেটওয়ার্কটা। তো এইরকম নেটওয়ার্ককে আমরা বলতেছি কি? প্রাইভেট নেটওয়ার্ক। তো যে কেউ যদি ইচ্ছা করে তাহলে এই নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারবে না। এই নেটওয়ার্কটা শুধুমাত্র তোমার স্কুলের জন্য, অন্যান্য কোনো স্কুলের ছাত্রছাত্রীরা বা অন্য কোথাওকার মানুষ এই নেটওয়ার্কটা তোমার ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র তোমার স্কুলের মেম্বাররা এই নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারবে। তো এই ধরনের যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ককে আমরা বলতেছি কি? প্রাইভেট নেটওয়ার্ক। তো বলছে যে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই ধরনের নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত থাকে, যেহেতু শুধুমাত্র একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার নেটওয়ার্ক এটা, তো এই জন্য এটা নিরাপত্তা অত্যন্ত মজবুত থাকে এবং ট্রাফিক সাধারণত কম থাকে। এখন এই ট্রাফিক জিনিসটা দিয়ে কি বোঝায়? এটা কি তোমার গাড়ির ট্রাফিক না কিসের ট্রাফিক? তো দেখো ট্রাফিক দ্বারা বোঝাচ্ছে যে তুমি যখন একটা নেটওয়ার্কের মধ্যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাও,
তো ডেটা যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে, এটা কি স্পিডে যাচ্ছে বা কত দ্রুত যাচ্ছে বা কি পরিমাণে যাচ্ছে, যদি তোমার বেশি হয়ে যায়, মানে ডেটা পাঠানোর পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার ট্রাফিক হবে বেশি। আর ডেটা যদি তুমি একটু কম রেটে পাঠাও বা কম পরিমাণে ডেটা পাঠাও এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, সেটার ক্ষেত্রে ট্রাফিক হবে কম। তো এখানে যেহেতু একটা শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার যেহেতু নেটওয়ার্ক এটা, এই জন্য এখানে ট্রাফিক কম থাকে। তো প্রাইভেট নেটওয়ার্ক কি তোমরা কি বুঝতে পেরেছো কিনা একটু জানাবে। তোমরা কি বুঝতে পেরেছো প্রাইভেট নেটওয়ার্কটা কি? তো এবার দেখো যে পাবলিক নেটওয়ার্কটা কি। আমি তোমাদেরকে প্রাইভেট নেটওয়ার্ক বুঝিয়েছি, এবার দেখো যে পাবলিক নেটওয়ার্কটা কি। এখানে বলা হয়েছে যে এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, তবে যে কেউ চাইলেই অর্থের বিনিময়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তো দেখো পাবলিক নেটওয়ার্কটা কি, যে ধরো একটা প্রতিষ্ঠান, ধরো প্রতিষ্ঠানের নাম ক, ধরলাম আমি একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক। তো এই ক প্রতিষ্ঠানটা একটা নেটওয়ার্ক তৈরি করছে যেটার নাম খ। ক প্রতিষ্ঠানটা একটা নেটওয়ার্ক তৈরি করছে যেটার নাম খ। এই নেটওয়ার্কটা টাকা দিয়ে যে কেউ ব্যবহার করতে পারবে। আমি যদি ক প্রতিষ্ঠানটাকে টাকা দেই, তাহলে আমি আমার এই নেটওয়ার্কটাকে এই খ নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারবো। তো এটাই বোঝানো হচ্ছে যে এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, তবে যে কেউ চাইলেই অর্থের বিনিময়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। যেটা আমি তোমাদের বুঝালাম যে ধরো এটা একটা প্রতিষ্ঠান ক, এই ক প্রতিষ্ঠানটা খ নামে একটা নেটওয়ার্ক তৈরি করছে। নেটওয়ার্ক তৈরি করার পর এই যে ককে যদি কোনো মানুষ বা ব্যক্তি টাকা পয়সা বা যে কেউ মানে অর্থ দেয়, তাহলে এই ধরনের মানে এই খ নেটওয়ার্কটাকে সে ব্যবহার করতে পারবে। যদি আমি এই ককে টাকা দিই, তাহলে আমি এই খ নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারবো। তো এই ধরনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে বলা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তো এটার উদাহরণ দেখো যে বিভিন্ন মোবাইল ফোন কিংবা টেলিফোনের নেটওয়ার্ক সিস্টেম বা ইন্টারনেট। আমরা কি হয় দেখো, যখন আমাদের ফোনে আমরা ইন্টারনেট চালাই, তখন কি করি, এই যে সিম কোম্পানিগুলোকে আমরা টাকা দিই। সিম কোম্পানিগুলোকে যখন টাকা দিই, তখন এই টাকা তারা নিয়ে কি করে, আমাদেরকে নেটওয়ার্ক প্রদান করে। এভাবে কিন্তু আমরা এই সিম কোম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যবহার করছি। তো এটাও একটা পাবলিক নেটওয়ার্কের উদাহরণ। তো পাবলিক নেটওয়ার্কটা কি, এটি যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হবে, তবে যে কেউ চাইলে অর্থের বিনিময়ে এই নেটওয়ার্কটাকে ব্যবহার করতে পারবে। তোমরা কি বুঝতে পেরেছো পাবলিক নেটওয়ার্কটা কি? আমরা মালিকানার ভিত্তিতে দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার, সেটার আলোচনা আমাদের শেষ। এবার আমরা আসবো দেখো সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের আলোচনায়। তো সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আমার নেটওয়ার্ক ছিল দুই প্রকার। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আরেকটা ছিল যেটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, যেটা আমি বলেছিলাম যে এই দুইটা মিলে গঠিত হয়। তো প্রথমত আমরা পড়বো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি। দেখো, এটি একটি কম্পিউটার নেটওয়ার্কিং মডেল যা সার্ভার কম্পিউটার এবং কিছু টার্মিনাল বা ক্লায়েন্ট কম্পিউটারের সমন্বয়ে গঠিত। প্রথমত তোমাদের জানতে হবে কি যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি নিয়ে গঠিত। এটি একটি নেটওয়ার্কিং মডেল যা সার্ভার কম্পিউটার, আমার একটা সার্ভার কম্পিউটার লাগবে, এবং কিছু টার্মিনাল বা ক্লায়েন্ট কম্পিউটারের সমন্বয়ে গঠিত। তার মানে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের উপাদান কি কি, আমার একটা সার্ভার কম্পিউটার লাগবে আর কিছু টার্মিনাল বা ক্লায়েন্ট কম্পিউটার লাগবে। এই নেটওয়ার্কিং মডেলে সকল ধরনের প্রসেসিং এবং নিয়ন্ত্রণ সার্ভার কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। এই নেটওয়ার্কিং মডেলে সব ধরনের কাজ কে করে হচ্ছে আমার সার্ভার কম্পিউটার। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের অপর নাম কি, সার্ভার বেসড নেটওয়ার্ক। তো দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের অপর নাম কি, সার্ভার বেসড নেটওয়ার্ক। এখন দেখো জিনিসটা আমি বুঝাই ডিটেইলে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা আসলে কি বোঝাচ্ছে। ধরো এটা আমার একটা নেটওয়ার্ক মডেল, এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ, নিচে তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ধরো একটা নেটওয়ার্ক মডেল। হ্যাঁ, তো এখানে এটা আমার একটা কম্পিউটার, এইটা আমার তিনটা কম্পিউটার। তো এই যে কম্পিউটার, এটাকে বলা হচ্ছে আমার সার্ভার কম্পিউটার। এই যে তিনটা কম্পিউটার, এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার বা টার্মিনাল কম্পিউটার। তো এই নেটওয়ার্কের ক্ষেত্রে হয় কি দেখো, যে এদের কাছে কোনো ধরনের তথ্য থাকে না,
সব রকমের তথ্য থাকে আমার সার্ভার কম্পিউটারের কাছে। তো যখন এই ক্লায়েন্ট কম্পিউটারের কোনো তথ্যের দরকার হয় তখন সে একটা নেটওয়ার্কের মাঝখানে সার্ভারের কাছে যায়, সার্ভারের কাছে গিয়ে বলে যে আমার এই নেটওয়ার্কটা আমার এই তথ্যটা দরকার, তুমি আমাকে তথ্যটা দাও। তখন কি করবে, সার্ভার কম্পিউটারটা তাকে সেই তথ্য দিবে যেটা এর দরকার। তো এখানে কি হবে, একটা সার্ভার কম্পিউটার থাকবে, কিছু ক্লায়েন্ট কম্পিউটার থাকবে। ক্লায়েন্টরা কি করবে, সার্ভারের কাছে যাবে। ক্লায়েন্টের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে কি করবে, সে সার্ভারের কাছে গিয়ে বলবে যে আমার এই তথ্যটা দরকার, তুমি আমাকে এই তথ্যটা দাও। তখন কি করবে, সার্ভার তার প্রয়োজন মতো, এই যে ক্লায়েন্টের প্রয়োজন মতো তথ্যগুলো তাকে দিবে। জিনিসটা কিছুটা হচ্ছে কোনো দোকানের মতো। ধরো আমরা একটা দোকানে গেছি, দোকানে গিয়ে দোকানদারকে বলতেছি যে আমার এই জিনিসটা লাগবে, আপনি আমাকে এই জিনিসটা দেন। তখন দোকানদার কি করে, আমার সেই জিনিসটা দিয়ে দেয়। তো এই যে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা এই যে একটা দোকানের মতোই, এখানে সার্ভার হচ্ছে দোকানদার আর হচ্ছে ক্লায়েন্টগুলো হচ্ছে আমার কাস্টমার। তো কাস্টমার দোকানদারের কাছে গিয়ে বলবে যে আমাকে এই তথ্যটা দেন, তখন এই সার্ভারটা তাকে সেই তথ্য দিবে। তো এই ধরনের যে নেটওয়ার্ক, এটাকেই বলা হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাবে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ওকে, আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। দেখো যে সার্ভারের সংখ্যা এবং স্টোরেজ মিডিয়ার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা এটাই জানা রাখো জাস্ট যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এই দুইটা সম্বন্ধে এত ডিটেইলে আসলে জানার দরকার নাই, যেহেতু মানে আমাদের এত ডিটেল কখনো আসে না বা প্রয়োজনও পড়ে না। তো আমাদের জাস্ট জেনে রাখতে হবে যে সার্ভার সংখ্যা এবং স্টোরেজ মিডিয়ার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ওকে, তো আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে সব কিছু পড়াশোনা করে ফেলেছি। এখন আসবো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে। এবার আসবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক জিনিসটা কি। দেখো যে এই ধরনের নেটওয়ার্ক নিয়ন্ত্রণের জন্য কোনো সার্ভার ব্যবহৃত হয় না। তো এই ধরনের নেটওয়ার্ক ব্যবহারের জন্য কোনো সার্ভার ব্যবহৃত হয় না এবং প্রতিটি নোড একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার উভয় হিসেবে কাজ করে। তো এখানে নোড বলতে বোঝানো হয়েছে ডিভাইস। নোড বলতে কি বোঝানো হয়েছে, ডিভাইস। এখানে প্রতিটি ডিভাইস একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার উভয় হিসেবে কাজ করে। এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি নোড সেবার জন্য রিকোয়েস্ট এবং রেসপন্ড উভয় প্রতিক্রিয়া জানাতে পারে এবং রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। প্রতিটি কম্পিউটার তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। এখানে কি হয় যে প্রত্যেকটা কম্পিউটার নিজের কাছে নিজের ডেটা থাকে, তো এর ফলে ডেটার নিরাপত্তা বিধানের জন্য সে নিজেই দায়ী থাকে। এই ধরনের নেটওয়ার্কে সর্বাধিক 25টি কম্পিউটার সমর্থন করে। এই ধরনের নেটওয়ার্কে সর্বাধিক কতটি কম্পিউটার সমর্থন করবে, 25টি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ককে সর্বোচ্চ কতটি কম্পিউটার সমর্থন করে বা সর্বোচ্চ কতটি কম্পিউটারের সাহায্যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক গঠিত হতে পারে। তাহলে উত্তর কি হবে আমার, 25টি কম্পিউটারের সাহায্যে। তো 25টি কম্পিউটারের মাঝখানে তুমি তোমার এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা গঠিত করতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি, আমি ভালোভাবে বুঝি নাই। তো আসো আমরা এটা একটু ভালোভাবে আলোচনা করি। ওকে, তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কীরকম দেখো, যে এই জিনিসটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো। তো এখানে তোমার 1 2 3 4 5 6টা কম্পিউটার আছে, এখানে 6টা কম্পিউটার আছে। তো আমরা ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে দেখছিলাম যে ওখানে একটা ক্লায়েন্ট থাকবে আর কিছু সার্ভার কম্পিউটার থাকবে। তো ক্লায়েন্ট কম্পিউটারের যদি কোনো তথ্যের দরকার হয় তাহলে সে সার্ভারের কাছে যেত। তো এখানে কি হবে যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। এখানে যতগুলা কম্পিউটার আছে প্রত্যেকের সাথে যুক্ত থাকে। তো ধরো যে এই কম্পিউটারে একটা তথ্যের দরকার এই কম্পিউটারের থেকে, তাহলে সে ডিরেক্ট এই কম্পিউটার থেকে এই কম্পিউটার যেতে পারবে। তখন এই কম্পিউটারকে বলবে আমাকে তথ্যটা দাও। আবার এই কম্পিউটারের কোনো তথ্য দরকার এই কম্পিউটার থেকে, তখন সে ডিরেক্ট
এই কম্পিউটারের কাছে এসে বলবে যে আমাকে ওই তথ্যটা দাও, তখন এই কম্পিউটারকে সেই তথ্যটা দিবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে, আলাদাভাবে নিজস্ব মানে নির্দিষ্ট কোনো একটা কম্পিউটারের কাছে যেতে হয় না যার কাছে সব রকম তথ্য থাকবে। এখানে সবার কাছে নিজের তথ্য থাকে এবং এই তথ্যগুলা তারা একে অপরের মধ্যে শেয়ার করে। তো এই ধরনের যে নেটওয়ার্ক, এটাকে বলা হচ্ছে কি আমার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি তোমরা বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা আমি বলছি, যে এখানে সর্বোচ্চ 25টা কম্পিউটার থাকতে পারে, সর্বোচ্চ 25টা কম্পিউটার এখানে থাকতে পারে। তো এবার আমরা দেখব যে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, যেটা তোমাদের এই পার্থক্যটা তোমাদের সিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, অর্থাৎ সৃজনশীলের ক্ষেত্রে আসতে পারে, যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি। তো দেখো, প্রথম পার্থক্য, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের পার্থক্য রয়েছে, যেটা আমরা দেখলাম, ওখানে একটা ক্লায়েন্ট থাকে, সার্ভার থাকে, দুইটা আলাদা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে ক্লায়েন্ট এবং সার্ভারের কোনো পার্থক্য নেই। কারণ কি, যে আমার এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে ক্লায়েন্ট আর সার্ভার বলে কিছু নাই, এখানে ক্লায়েন্ট আর সার্ভার বলে কিছু এক্সিস্ট করে না। এবার আসো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তথ্য শেয়ারের দিকে ফোকাস করে। তো এই নেটওয়ার্কটার প্রধান ফোকাস কি? তথ্য শেয়ার করা। আবার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কানেক্টিভিটির দিকে ফোকাস করে। কানেক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কি দেখলাম বলতো? পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে দেখলাম যে প্রতিটি কম্পিউটারের সাথে কানেক্টেড। তো এই জন্য বলা হচ্ছে যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কানেক্টিভিটির দিকে ফোকাস করে। এরপর দেখো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সেন্ট্রালাইজড সার্ভারটি ডেটা স্টোর করতে ব্যবহৃত হয়। এই লাইনটা দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সেন্ট্রালাইজড সার্ভারটি ডেটা স্টোর করতে ব্যবহৃত হয়। মানে এটা বোঝানো হচ্ছে এখানে আমার একটা সার্ভার থাকে আর কিছু ক্লায়েন্ট কম্পিউটার থাকে। তো সব ডাটা কোথায় থাকে এই নেটওয়ার্কের ক্ষেত্রে? সব ডাটা থাকে আমার ওই যে সার্ভার আছে সেটাই। তো এটাকেই বলা হচ্ছে যে সেন্ট্রালাইজড সার্ভার, মানে কেন্দ্রীয় সার্ভার। এই কেন্দ্রীয় সার্ভারের মধ্যে সকল ডাটা স্টোর হয় বা সংরক্ষিত হয়। আবার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের প্রতিটি পিয়ারের নিজস্ব ডাটা থাকে। প্রতিটি পিয়ার বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা কম্পিউটারকে। তো এখানে কি হয় যে আমার প্রত্যেকটা কম্পিউটারে তার নিজস্ব ডাটা থাকে। এরপর দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্ট করা সেবাগুলো রেসপন্স করে। তো ক্লায়েন্ট সার্ভার হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, যে আমার ক্লায়েন্ট ওই সার্ভারকে গিয়ে রিকোয়েস্ট করে কোনো তথ্যের জন্য, তখন সার্ভার রেসপন্ড করে। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটি নোড সেবার জন্য রিকোয়েস্ট এবং রেসপন্ড উভয় করতে পারে। তো এখানে কি হয়, যেখানে প্রত্যেকটা কম্পিউটারের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারে তথ্য দেওয়ার জন্য, আবার সেই কম্পিউটার রেসপন্ড করতে পারে যে হ্যাঁ আমার কাছে এই তথ্য আছে, তুমি এই তথ্যটা নিয়ে যাও। তো এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যে কানেক্টেড, এটা বোঝানো হচ্ছে। এরপর দেখো যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের চেয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যয়বহুল। তার মানে কি, যে আমার এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা অনেক ব্যয়বহুল। এরপর দেখো যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের চেয়ে কম ব্যয়বহুল। অর্থাৎ আমার এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরি করতে কম টাকা লাগে বা কম ব্যয়বহুল। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের চেয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশি স্থিতিশীল। তার মানে কোনটা বেশি স্থিতিশীল? এই যে এটা, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশি স্থিতিশীল, এটা আমার বেশি স্থিতিশীল। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এই নেটওয়ার্কের চেয়ে কম স্থিতিশীল। তো এই গেল হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আসো আমরা সামনের দিকে যাই। এবার আমরা দেখব যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের বিস্তারিত আলোচনা। আমরা প্রথমে কি পড়লাম? মালিকানার ভিত্তিতে পড়লাম, তারপরে সার্ভিস প্রদান আর নিয়ন্ত্রণের ভিত্তিতে পড়লাম কত প্রকার কম্পিউটার নেটওয়ার্ক সেইটা। এবার আমরা দেখব যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার তার আলোচনা। তো প্রথমত প্রথম প্রকার ভেদের মধ্যে আমার যেটা ছিল সেটা হচ্ছে প্যান। কি ছিল? প্যান, PAN। তো প্যান জিনিসটি কি আসো দেখি। প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে PAN বা প্যান এর পূর্ণরূপ হচ্ছে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে প্যান বলে। কাকে বলা হচ্ছে প্যান? কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে আমার প্যান বলা হচ্ছে। তো আসলে জিনিসটা আমি বুঝাই যে এটা কি ধরনের নেটওয়ার্ক। আচ্ছা, তো দেখো যে প্যানের পূর্ণরূপটা কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এটা দেখো কি হচ্ছে যে ধরো এটা আমার একটা প্যান নেটওয়ার্ক সিস্টেম। তো ধরো এটা তোমার একটা কম্পিউটার, এটা তোমার কম্পিউটার। এই কম্পিউটারের সাথে তুমি একটা প্রিন্টারকে কানেক্ট করবা। কি করবা? একটা প্রিন্টারকে কানেক্ট করবা। তো কানেক্ট করার পর তুমি প্রিন্টারকে কিছু নির্দেশ দিবা, যার ফলে প্রিন্টার কাগজে প্রিন্ট করবে। কি হচ্ছে? কম্পিউটারের সাথে তুমি প্রিন্টারকে সংযুক্ত করছো। সংযুক্ত করার পর তোমার এই কম্পিউটারটা কি করবে? প্রিন্টারকে কিছু নির্দেশনা দিবে বা তথ্য পাঠাবে, যার ফলে প্রিন্টারটা কাগজে প্রিন্ট করে দিবে। এই যে কম্পিউটার আর প্রিন্টারের মধ্যে তোমার যে নেটওয়ার্কটা গঠিত হয়েছে, এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলতেছি প্যান। অর্থাৎ কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে, এই যে নিকটবর্তী বিভিন্ন ডিভাইস আছে, এই ডিভাইসের মধ্যে যে সংযোগটা বা নেটওয়ার্ক সিস্টেমটা, এটাকে আমার বলা হচ্ছে কি প্যান। তো এভাবে দেখো যে একটা কম্পিউটারের সাথে তুমি মোবাইল কানেক্ট করবা। মোবাইল কানেক্ট করে ধরো এই কম্পিউটার থেকে এই ফোনে তুমি একটা মুভি পাঠাবা বা মুভি শেয়ার করবা। তো সেক্ষেত্রে তোমার এই কম্পিউটারের সাথে এই মোবাইলটাকে সংযুক্ত করা হলো। সংযুক্ত করে তোমরা তথ্য আদান প্রদান করতেছো। তো এই যে এর মধ্যেই যে নেটওয়ার্কটা গড়ে উঠছে, এই ধরনের নেটওয়ার্কেই বলা হচ্ছে PAN বা প্যান। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, নাজনীন নিহা কমেন্ট করেছিলে যে 25টার নিচে থাকতে পারবে কম্পিউটার। তুমি হয়তো এখানে কমেন্ট করেছিলে যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে 25টার কম কি কম্পিউটার থাকতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই সর্বোচ্চ তোমার 25টা কম্পিউটার থাকতে পারবে, 25টার চেয়ে কম কম্পিউটার অবশ্যই থাকতে পারবে। ওকে, তো আমি যেটা বলছিলাম প্যান নিয়ে, তো তোমরা বুঝতে পেরেছো কিনা যে কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের যে নেটওয়ার্ক সিস্টেম, সেটাই হচ্ছে PAN। অর্থাৎ যে তোমার নিকটবর্তী কয়েকটা ডিভাইসের মধ্যে তুমি কানেকশন দিবা। এই যে ধরো কম্পিউটারের সাথে প্রিন্টার, কম্পিউটারের সাথে মোবাইল, কম্পিউটারের সাথে স্পিকার, এইভাবে তোমার যে নেটওয়ার্ক ব্যবস্থাটা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কি প্যান। ক্লিয়ার কিনা? এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, বুঝতে পেরেছো যেহেতু, তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। এবার দেখো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আবার দুই ধরনের। কয় ধরনের? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান দুই ধরনের। একটা হচ্ছে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা কি ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো যে ক্ষেত্রে এই PAN-এ বা প্যানে যদি তুমি তার ব্যবহার করো, তাহলে সেটাকে বলা হবে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ ধরো তোমার এটা একটা কম্পিউটার, এটা একটা প্রিন্টার। হ্যাঁ, তো এই কম্পিউটার থেকে প্রিন্টারে তুমি নেটওয়ার্ক দিছো বা সংযোগ করছো একটা তারের মাধ্যমে, তো এটাকে বলা হচ্ছে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার ধরো এটা একটা কম্পিউটার বা এটা একটা মোবাইল ফোন, মোবাইল ফোনের সাথে তুমি একটা হচ্ছে কি বলে ইয়ারফোন কানেক্ট করছো, কিন্তু কোনো তার মাধ্যম ছাড়া। ধরো কোনো এয়ারপড কানেক্ট করছো তোমার ফোনের সাথে, এখানে কি কোনো তারের প্রয়োজন হয়েছে? হয়নি কিন্তু। তো এই জন্য এই জিনিসটাকে তখন আমরা বলবো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এখানে আমার কোনো তার ব্যবহার করা হয়নি। তো এই জন্য বলা হচ্ছে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দুই ধরনের। একটা হচ্ছে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা কি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো যেটা আমি তোমাকে বুঝালাম
যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কেবল ওয়াইফাই ব্লুটুথের মতো ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। কিছুক্ষণ আগে একজন কোশ্চেন করেছিল যে মিথিলা স্নেহা, ব্লুটুথে প্যান নেটওয়ার্ক ইউজ করা হয় তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা মানে ডাব্লু প্যানের ক্ষেত্রে আমরা ব্লুটুথই ইউজ করে থাকি। যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে কেবলমাত্র ওয়াইফাই ব্লুটুথ এই জিনিসগুলোর মতো ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। এটি একটি নিম্ন পরিসরের নেটওয়ার্ক। তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড ব্যবহার করা হয়। এখন দেখো যে তুমি তোমার ফোনের সাথে তোমার এয়ারপড বা হচ্ছে ইয়ারফোন কানেক্ট করতেছো, এখানে তোমার কোনো তারের প্রয়োজন হচ্ছে না। তবে এই দুইটা যে তুমি কানেক্ট করতেছো, কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু কোনো মাধ্যম দরকার। কি দরকার? মাধ্যম দরকার। যতই তোমার এখানে তার ব্যবহার না হোক, এখানে অবশ্যই একটা মাধ্যম দরকার। তো এখানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে সেই মাধ্যমটা কি? রেডিও ওয়েভ আর ইনফ্রারেড। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ডাব্লু প্যানের ক্ষেত্রে তোমার তারবিহীন মাধ্যম হিসাবে কি ব্যবহার হয়? একটা হচ্ছে রেডিও ওয়েভ আর ইনফ্রারেড। এটা হচ্ছে দুই ধরনের তরঙ্গ, একটা হচ্ছে রেডিও ওয়েভ আর একটা কি? ইনফ্রারেড। এই দুই ধরনের তরঙ্গ আমার তারবিহীন মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে থাকে। জিনিসটা বুঝতে পেরেছো কিনা একটু জানাবে। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে তারযুক্ত যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে সেটা। তো তারযুক্ত পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটি ইউএসবি ব্যবহার করে তৈরি করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো তারযুক্ত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি ব্যবহার করে তৈরি করা হয়? ইউএসবি। এখন ইউএসবি জিনিসটা অবশ্যই আমরা চিনি যে আমরা ফোনের ক্ষেত্রে একটা জিনিস ইউজ করি বা একটা তার ইউজ করি কম্পিউটারের সাথে কানেক্ট করার ক্ষেত্রে বা চার্জারে দেওয়ার ক্ষেত্রে, এই জিনিসটাকে আমরা কি বলি? ইউএসবি কেবল। এখন অনেক সময় তোমার এমসিকিউ আসতে পারে যে ইউএসবি এর পূর্ণরূপ কি, যেটা হয়তো বা তোমাদের বইয়ে নেই, আমি লিখে দিচ্ছি। ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই জিনিসটা তোমরা একটু লিখে নিবে যে ইউএসবি এর পূর্ণরূপটা কি। ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যে তারযুক্ত পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটি ইউএসবি ব্যবহার করে তৈরি করা হয়। এছাড়া এখানে মাধ্যম হিসেবে কি ব্যবহার হয়? মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবলও ব্যবহৃত হয়। তো তারযুক্ত এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমার কি ব্যবহার করা হয়? ইউএসবি ব্যবহার করা হয়। আর এখানে মাধ্যম হিসেবে কি ব্যবহার হয়? টুইস্টেড পেয়ার কেবল। ওকে, চলো আমরা সামনের দিকে যাই। তো এখানে আমরা প্যানের কিছু বৈশিষ্ট্য দেখব। প্যানের কিছু বৈশিষ্ট্য দেখব। দেখো, এটি সীমিত অঞ্চলে অবস্থিত ব্যক্তিগত ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক। মানে আমরা দেখতেছি কি যে এখানে মানে এই নেটওয়ার্কটা অনেক ছোট জায়গার মধ্যে গঠিত হয়। তো এটাই বলা হচ্ছে যে এটি সীমিত অঞ্চলে অবস্থিত ব্যক্তিগত ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক। এরপর দেখো, প্যানের বিস্তৃতি সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। মানে ধরো এখানে তোমার একটা কম্পিউটার আছে, এখানে একটা প্রিন্টার আছে, এটা যদি 10 মিটারের মধ্যে থাকে, সর্বোচ্চ 10 মিটারের মধ্যে থাকে, তাহলে তুমি এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবা। ধরো দেখা যাচ্ছে যে তোমার এই কম্পিউটারের থেকে এই প্রিন্টারের দূরত্ব 20 মিটার, তাহলে তোমার এই প্যান গঠিত হবে না, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা তুমি তৈরি করতে পারবে না। এজন্য বলা হয়েছে যে প্যানের বিস্তৃতি সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এরপর বলা হয়েছে যে প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে ল্যাপটপ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ফোন ইত্যাদি। মানে এই ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিভাইস দেখতে পাই? ল্যাপটপ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ফোন ইত্যাদি। প্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারবিহীন হতে পারে। প্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারবিহীন হতে পারে, যেটা আমরা পড়ছি যে একটা হইতে পারে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা কি হইতে পারে যে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা হচ্ছে আমার তারবিহীন, একটা হচ্ছে কি তারযুক্ত। তোমরা কি বুঝতে পেরেছো কিনা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি না বুঝে থাকো সেটাও জানাবে, বুঝলেও জানাবে।
আচ্ছা, একজন বলছো যে ইমতিয়াজ বিন মাহবুব বলছো যে ভাইয়া বইতে তো দেওয়া 10 থেকে 20 মিটারের ভিতর সীমাবদ্ধ। এখন দেখো যে জিনিসটা আসলে ভ্যারি করে, এক এক বই এক এক রকম ইনফরমেশন দেয়া, বাট তুমি এটা ধরে রাখতে পারো যে 10 মিটারটা তোমার সর্বোচ্চ রেঞ্জ, 20 মিটার পর্যন্ত এটা আসলে যায় না। অনেক বইয়ের ক্ষেত্রে এই জিনিসটা আসলে ভুল ইনফো দেওয়া আছে। আচ্ছা, একজন বলছো যে আরেকবার বললে ভালো হতো। তো আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার বলছি যে এটি সীমিত অঞ্চলে অবস্থিত ব্যক্তিগত ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক, মানে এটা একটা ছোট জায়গার মধ্যে এই নেটওয়ার্কটা ব্যবহৃত হয়। প্যানের বিস্তৃতি সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ, মানে এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা সাধারণত 10 মিটার জায়গার মধ্যে হয়ে থাকে। আচ্ছা, প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে ল্যাপটপ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ফোন। তো এই যে আমরা নেটওয়ার্কটা তৈরি করি, প্যান তৈরি করি, তো এর মধ্যে আমরা কি কি ডিভাইস দেখতে পাই? ল্যাপটপ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ফোন ইত্যাদি। তারপর বলা হচ্ছে যে প্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারমুক্ত হইতে পারে। অর্থাৎ যে আমরা দেখছি আগেই যে হচ্ছে প্যান দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওয়্যারলেস আর একটা হচ্ছে ওয়্যার্ড, মানে একটা হচ্ছে তারবিহীন আর একটা হচ্ছে কি তারযুক্ত। তো এটাই বলা হয়েছে আর কি। তো আসো আমরা পরের টপিকে যাই। এবার আমরা আসবো ল্যান। আমরা প্যান পড়েছি, এবার আসবো ল্যান জিনিসটা কি। দেখো, বলা হচ্ছে প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ল্যানের পূর্ণ রূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি লোকাল এরিয়া নেটওয়ার্ক? সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ল্যান। তো আমরা যদি এই নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে আমার জায়গাটা সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত হইতে পারবে, সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত হইতে পারবে, তার বেশি হওয়া যাবে না। তো এই 1 কিলোমিটার জায়গার মধ্যে আমি বিভিন্ন ডিভাইসকে যখন যুক্ত করব তখন সেই নেটওয়ার্কটাকে আমরা বলবো কি ল্যান। এছাড়াও একটি বিল্ডিং বা পাশাপাশি অবস্থিত 2-3টি বিল্ডিংয়ের ডিভাইসগুলোর মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করলে তাকেও ল্যান বলা হয়। ধরো তোমার পাশাপাশি 2টা বা 3টা বিল্ডিং আছে, হ্যাঁ, তো এই 2টা বিল্ডিংয়ের মধ্যে তোমার বিভিন্ন ডিভাইস আছে, ধরো 10টা করে কম্পিউটার আছে 2টা বিল্ডিংয়ে আর কি। তো এই যে 2 বিল্ডিংয়ের কম্পিউটারগুলোর মধ্যে তুমি নেটওয়ার্ক প্রদান করবা যাতে কম্পিউটারগুলো একে অপরের সাথে ডাটা শেয়ার করতে পারে বা আদান প্রদান করতে পারে। তো এই ধরনের নেটওয়ার্কটাকে আমরা কি বলতেছি? যে ল্যান। আমি আবার বলতেছি যে ধরো পাশাপাশি তোমার 2টা বিল্ডিং আছে, 2টা বিল্ডিংয়ে ধরো 2টা কম্পিউটার আছে। তো তুমি কি করতে চাচ্ছ যে এই এক বিল্ডিংয়ের কম্পিউটারের সাথে আরেক বিল্ডিংয়ের কম্পিউটারকে সংযুক্ত করতে চাচ্ছ যাতে তারা একে অপরের সাথে ডাটা আদান প্রদান করতে পারে। তো এই যে এই নেটওয়ার্কটাতে, মানে এই নেটওয়ার্কের ভিতরে যে তুমি এই 2টা কম্পিউটারকে অন্তর্ভুক্ত করতেছো, এই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে কি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর দেখো যে এটি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, বড় কোনো অফিসের কম্পিউটারগুলোর নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে আমার ল্যানের ব্যবহার কোথায়? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বড় কোনো অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমরা ল্যান দেখতে পাই। ল্যানের টোপোলজি সাধারণত স্টার বা স্ট্রিও রিং হয়ে থাকে। এখন তোমরা বেশিরভাগই প্রশ্ন করবা যে ভাইয়া টোপোলজিটা কি? এখন কথা হইতেছে যে টোপোলজি আমাদের নেক্সট ক্লাসের আলোচ্য বিষয়, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিটেইল পড়ব। তার আগ পর্যন্ত তোমরা আপাতত এটা জেনে রাখো যে ল্যানের ক্ষেত্রে কোন কোন টোপোলজি ব্যবহার হয়। স্টার, বাস, ট্রি ও রিং। ল্যানের টোপোলজি কয়টা? 4টা, স্টার, বাস, ট্রি, রিং। তো এই টোপোলজিগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলে পড়ব। আচ্ছা, এরপর দেখো যে ল্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারবিহীন হতে পারে, যেটা আমরা প্যানের ক্ষেত্রেও পড়ছি যে ওই নেটওয়ার্কের ক্ষেত্রে কি দেখছিলাম যে তারযুক্ত প্যানও হতে পারে বা তার ছাড়া প্যানও হতে পারে, মানে ওয়্যারলেস প্যানও হতে পারে। জিনিসটা এক্ষেত্রেও সেম, যে ল্যান নেটওয়ার্কও কি হতে পারে? তারযুক্ত হতে পারে বা তারবিহীন হতে পারে। যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে WLAN বলে বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় মানে যখন সেখানে কোনো তার নেই, এই ল্যানের নেটওয়ার্কের মধ্যে যখন কোনো তার থাকে না, তখন এই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। জিনিসটা হচ্ছে যে যখন এই তোমার ল্যান নেটওয়ার্কের মধ্যে, এই নেটওয়ার্কের মধ্যে তার ব্যবহৃত হবে, তখন তুমি এই তারগুলো ব্যবহার করতে পারো। কি কি তার?
টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এই তারগুলা তুমি ব্যবহার করতে পারো যখন এই নেটওয়ার্কের মধ্যে তার থাকবে। আর যখন এই নেটওয়ার্কের মধ্যে তার থাকবে না, তখন সে কোন মাধ্যমে তথ্য আদান প্রদান করবে? তখন মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে আমার কি? রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভ হচ্ছে এক ধরনের তরঙ্গ, এই তরঙ্গটা আমার তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো ল্যান জিনিসটা কি আমি আবার বোঝাচ্ছি, যে ধরো 1 কিলোমিটার জায়গার মধ্যে যদি তুমি কিছু ডিভাইসকে কানেক্ট করো এবং ডিভাইসগুলো একে অপরের মধ্যে ডেটা বা রিসোর্স শেয়ার করে, তাহলে এই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে কি? ল্যান। আবার আমি এভাবে বলতে পারি যে ধরো পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের মধ্যে দুইটা কম্পিউটার আছে, দুই বিল্ডিংয়ে দুইটা কম্পিউটার আছে। তো এই কম্পিউটারগুলো কি চাইতেছে? যে এরা একে অপরের সাথে কানেক্ট হয়ে হচ্ছে তথ্য আদান প্রদান করবে। তো এই যে এরা একে অপরের সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করবে, এই ধরনের নেটওয়ার্ককে আমরা কি বলতেছি? ল্যান। তো ল্যান বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এটাই বোঝানো হয়েছে, দেখো এই ছবিটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা যে এটা ধরো 1 কিলোমিটার জায়গা, 1 কিলোমিটার জায়গার মধ্যে এই কয়েকটা কম্পিউটার আছে। এই যে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলতেছি ল্যান। আচ্ছা, একজন কোশ্চেন করেছো জান্নাতি সুরভি, যে এমসিকিউতে যদি আসে তাহলে 10 মিটার দিব নাকি 20 মিটার দিব? আচ্ছা, 10 মিটার দিবা না 20 মিটার দিবা? এখানে দেখো তোমার যখন একসাথে কখনো ওভাবে 10 মিটার বা 20 মিটার থাকবে না। যদি তোমার অন্য বইয়ের ইনফরমেশন অনুযায়ী 20 মিটার দেয়া থাকে তাহলে তুমি 20 মিটার দিবা। যদি 10-20 দুইটাই দেয়া থাকে তখন তুমি 20 মিটার দিবা। যদি 20 অপশনে না থাকে তখন তুমি 10 মিটার দিবা। বাট 10 মিটার তোমার অ্যাকুরেট ইনফরমেশন। বাট যেহেতু তোমার কিছু বইয়ের ক্ষেত্রে 10 থেকে 20 মিটার দেয়া আছে, তাই যদি কখনো আসে যে 10 বা 20 দুইটা একসাথে, তখন তুমি 20 দিবা, এছাড়া তুমি 10 দিবা। ওকে, ল্যান্ড সম্বন্ধে কি তোমরা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তোমরা বলছো ক্লিয়ার। আচ্ছা, তো ল্যানের কয়েকটা বৈশিষ্ট্য দেখো, যে এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক, সুতরাং বাইরের কোনো সংস্থা এটি নিয়ন্ত্রণ করে না। যেহেতু এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তৈরি হচ্ছে, তাই বাইরের কোনো সংস্থা এটি নিয়ন্ত্রণ করে না। ল্যান অন্যান্য ওয়ান সিস্টেমের তুলনায় অনেক বেশি গতিতে কাজ করে। ওয়ান সিস্টেম কি? ওয়ান সিস্টেম এটা আমরা সামনে পড়বো। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই ল্যান অন্যান্য ওয়ান সিস্টেমের তুলনায় তুলনামূলকভাবে বেশি গতিতে কাজ করে। মানে কি? এই ওয়ানের চেয়ে ল্যানের গতিটা তুলনামূলকভাবে বেশি। আসো আমরা পরের টপিকে যাই। এবার আমরা দেখব যে ক্যান বা সিএএন জিনিসটা কি। তো দেখো, যে সিএএন এর পূর্ণরূপ হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সিএএন এর পূর্ণরূপ হইতেছে যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট ক্যাম্পাসের মধ্যে একাধিক ল্যানের আন্তঃসংযোগে ক্যান গঠিত হয়। বেশিরভাগ ক্যান পাবলিক ইন্টারনেটের সাথে সংযোগ করে। ক্যানগুলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে ছোট হয়ে থাকে। তো কি দেখতেছি যে ক্যান আমার এই যে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট, এই দুইটা আমরা সামনে পড়ব। এরপর দেখো কি বলা হয়েছে, যে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্যানগুলো ছাত্র এবং শিক্ষকদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে। মানে কি? এই ক্যানটা আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে টিচার আর স্টুডেন্টদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই নেটওয়ার্কটা আমরা দেখতে পাই। ক্যানগুলো সংযুক্ত ব্যবহারকারীদের নেটওয়ার্কের মধ্যে দ্রুত ফাইল আর ডেটা শেয়ার করে। অর্থাৎ এই যে ক্যান যে নেটওয়ার্কটা আছে, এর মধ্যে যারা ইউজার থাকে, মানে এই ক্যান নেটওয়ার্ককে যারা ব্যবহার করে, তারা কি করতে পারে? এখান থেকে দ্রুত ফাইল আর ডেটা শেয়ার করতে পারে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, টিএসসি, আবাসিক হলসমূহ, জিমনেশিয়াম এবং অন্যান্য ভবনে স্থাপিত ল্যানগুলোকে সংযুক্ত করলে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই হচ্ছে ক্যান। ক্যানকে কর্পোরেট এরিয়া নেটওয়ার্কও বলা হয়। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা তোমরা অবশ্যই মনে রাখবে, ক্যানের অপর নাম কি? ক্যানের অপর নাম কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। তো একটা জিনিস জেনে রাখবে যেটা এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে ক্যানের পুরো নাম বা পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক ও হইতে পারে। প্রথমে আমরা দেখছিলাম কি ক্যানের পূর্ণরূপ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তোমাকে যদি বলে যে ক্যানের অপর নাম কি, তাহলে তুমি বলবে যে কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছ? যে প্রথমত ক্যানের পূর্ণরূপ হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, তবে এই ক্যানকে কি বলা হয়ে থাকে? কর্পোরেট এরিয়া নেটওয়ার্কও বলা হয়ে থাকে। তো এখন আসো যে ক্যানটাকে আমরা একটু ভালোভাবে বুঝাবো।
ধরো যে এটা হচ্ছে একটা স্কুলের লাইব্রেরি, এখানে একটা ল্যান নেটওয়ার্ক আছে, লাইব্রেরির মধ্যে ল্যান নেটওয়ার্ক আছে। এটা ওই স্কুলেরই হোস্টেল, এখানেও একটা ল্যান নেটওয়ার্ক আছে নিজেদের মধ্যে। এই হোস্টেলের মধ্যে ধরো কয়েকটা কম্পিউটার আছে, এই কয়েকটা কম্পিউটারের মধ্যে ল্যান নেটওয়ার্ক আছে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। এটা একটা লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে কয়েকটা কম্পিউটার আছে, কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটাকে আমরা বলতেছি কি ল্যান। তার মানে কি লাইব্রেরির মধ্যে কিছু কম্পিউটারের ল্যান নেটওয়ার্ক আছে, হোস্টেলের মধ্যে কিছু কম্পিউটারে ল্যান নেটওয়ার্ক আছে। আবার এটা হচ্ছে তোমার কলেজ বা স্কুলের মেইন ভবন, ধরো এটা কলেজের মেইন ভবন, এখানে কিছু কম্পিউটার আছে, কম্পিউটারের মধ্যে ল্যান নেটওয়ার্ক আছে, এখানেও আমার ল্যান নেটওয়ার্ক আছে। তো যে নেটওয়ার্কে আমরা দেখতে পারি যে একই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিছু ল্যান নেটওয়ার্কে যুক্ত করে, এই ধরনের নেটওয়ার্কটাকে আমরা বলতেছি কি ক্যান। মানে ধরো এটা পুরোটা তোমার স্কুলের এটা লাইব্রেরি, ধরো কলেজের লাইব্রেরি, হোস্টেল, তারপরে কলেজের মেইন ভবন। তো এখানে প্রত্যেকটা জায়গায় ল্যান নেটওয়ার্ক আছে। এই ল্যান নেটওয়ার্কে যে নেটওয়ার্কটাকে যুক্ত করতেছে, এই যে তিনটা ল্যান নেটওয়ার্ক আছে না, এখানে একটা ল্যান নেটওয়ার্ক, এখানে একটা ল্যান নেটওয়ার্ক, এখানে একটা ল্যান নেটওয়ার্ক, এই তিনটা ল্যান নেটওয়ার্কে যে নেটওয়ার্কটা যুক্ত করে, এই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যান সম্বন্ধে কি তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। আচ্ছা, ক্যান সম্বন্ধে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, নাজনীন নিহা বলছো ল্যান নেটওয়ার্কটা কি? ওই যে ল্যান নেটওয়ার্ক আমি বুঝালাম, দেখো কিছুক্ষণ আগে বুঝিয়েছি যে ল্যান কি। ধরো এটা 1 কিলোমিটারের একটা জায়গা, এই 1 কিলোমিটার জায়গার মধ্যে যদি ধরো তোমার 5টা কম্পিউটার আছে, 5টা কি আছে কম্পিউটার আছে, এই 1 কিলোমিটার জায়গার মধ্যে তুমি 5টা কম্পিউটারকে সংযুক্ত করছো। এই সংযুক্ত করার ফলে তোমার যে নেটওয়ার্কটা গঠিত হয়েছে না, এটাকে বলা হচ্ছে ল্যান নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটাই বলতেছি যে এখানে তোমার ধরো লাইব্রেরির মধ্যে একটা ল্যান নেটওয়ার্ক আছে, হোস্টেলের মধ্যে একটা ল্যান নেটওয়ার্ক আছে, কলেজের মধ্যে একটা ল্যান নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কগুলোকে যে নেটওয়ার্কটা যুক্ত করে, মানে এই ল্যান নেটওয়ার্কগুলোকে যুক্ত করলে আমরা যে নেটওয়ার্কটা পাই সেটাই হচ্ছে ক্যান নেটওয়ার্ক। আচ্ছা, নাজনীন নিহা তুমি কি বুঝতে পেরেছো কিনা এবার একটু আমাকে জানাবে কমেন্ট করে। ওকে, শৈশব সাহা বলছো ক্লিয়ার, সোহান বলছো ক্লিয়ার, শেখ জেসমিন বলছো যে বুঝছি। ওকে, তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, নাজনীন নিহা বুঝেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বুঝতে পেরেছো তাই আমি সামনের দিকে এগোচ্ছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ম্যানের পূর্ণরূপ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পূর্ণরূপ কি দাঁড়াচ্ছে আমার? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পূর্ণরূপ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ম্যান বলে। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে বলা হয় ম্যান। এটা আমি অবশ্যই বুঝাবো, তার আগে আমি জিনিসটা পড়ে নিই। দেখো, এটি ল্যানের থেকে বড় এলাকা বিস্তৃতির নেটওয়ার্ক, যা একটি শহরে বিভিন্ন ল্যানের সংযোগেও হইতে পারে। এক্ষেত্রে একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্য ফাইবার অপটিক কেবল ব্যাকবোন হিসেবে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে ধরো অনেকগুলো ল্যানকে যুক্ত করা হয়। ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা কি দেখি যে অনেকগুলো ল্যানকে একত্রে যুক্ত করা হয়। তো এক্ষেত্রে কে যুক্ত করে এই ল্যান নেটওয়ার্কগুলোকে? অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। তো এই নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ল্যান নেটওয়ার্ককে কে যুক্ত করে? ফাইবার অপটিক কেবল। এই কেবলটা দ্বারা নেটওয়ার্ককে যুক্ত করা হয়। এবং নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কি থাকে? এই যে আমরা নেটওয়ার্ক তৈরি করব, এখানে তো কিছু ডিভাইস লাগবে। তো ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি ব্যবহার হয়। তো এই ডিভাইসগুলো নিয়েও আমরা ডিটেলে পড়বো সামনে। তো দেখো, যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্য ফাইবার অপটিক কেবল ব্যাকবোন হিসেবে ব্যবহার করা হয়। মানে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ল্যান নেটওয়ার্ক থাকে, যেটা আমরা ক্যানের ক্ষেত্রে পড়ে আসছি। তো এর মধ্যেও কি থাকে? অনেকগুলো ল্যান নেটওয়ার্ক থাকে। এই ল্যান নেটওয়ার্কে
মানে অনেকগুলো ল্যান নেটওয়ার্ককে পরস্পর যুক্ত করে কি দ্বারা? ফাইবার অপটিক কেবল দ্বারা। এবং এখানে ডিভাইস হিসেবে কি ব্যবহার হয়? রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি। সাধারণত একটি শহরের কোনো ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এছাড়া এটি সামরিক ক্ষেত্রে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমার এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ব্যবহার। তো কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? একটি শহরের কোনো ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে। আমরা দেখি কি যে একটা ব্যাংকের অনেকগুলো শাখা থাকে, তো এই শাখাগুলোকে পরস্পর যে নেটওয়ার্কের মাঝখানে যুক্ত করা হয়, মানে যে নেটওয়ার্কের মাধ্যমে এই যে একটা ব্যাংকের বিভিন্ন শাখা একে অপরের সাথে যোগাযোগ করে, এই নেটওয়ার্কটা কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এছাড়া এটি সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আর্মি বা নৌবাহিনী, এই বাহিনীগুলোর ক্ষেত্রেও এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ম্যান নেটওয়ার্কের টোপোলজি ট্রি, হাইব্রিড হতে পারে। তো ম্যান নেটওয়ার্কের টোপোলজি কি? ট্রি, হাইব্রিড। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে ম্যান নেটওয়ার্কের ক্ষেত্রে কোন কোন টোপোলজি দেখা যায়? ট্রি দেখা যায়, হাইব্রিড দেখা যায়। তো টোপোলজি নিয়ে আমরা অবশ্যই সামনে পড়বো, আপাতত এটা জেনে রাখো। তারপর দেখো, আচ্ছা নাজনীন নিহা জিজ্ঞেস করেছো যে ব্যাকবোন কি? আসলে দেখো এখানে ব্যাকবোন বলতে বোঝানো হয়েছে তুমি যে অনেকগুলো ল্যানকে যুক্ত করবা না, ল্যানকে যুক্ত করার জন্য একটা ডিভাইস আমার দরকার। তো ডিভাইস বা মাধ্যম আমার দরকার আর কি। তো এই মাধ্যম হিসেবে আমার ফাইবার অপটিক কেবল দরকার হয়। তো এই মাধ্যমকে এখানে ব্যাকবোন হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো ম্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারবিহীন হইতে পারে, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখে আসতেছি যে এক্ষেত্রে তারযুক্ত মাধ্যমও হইতে পারে, তারবিহীন মাধ্যমও হইতে পারে। যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে ডাব্লিউ ম্যান বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তো যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে কি বলা হচ্ছে? ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে। আচ্ছা, এই ধরনের নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, তার মাধ্যম হিসেবে কি কি ব্যবহার হয়? দেখো, যখন এই নেটওয়ার্ক, এই ম্যানের মধ্যে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে তার থাকবে, তখন তার হিসেবে কি কি ব্যবহার হবে? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল। এই তিনটা কেবলকে আমরা তার মাধ্যমের ক্ষেত্রে ব্যবহার করব যখন এই যে ম্যানের মধ্যে তার থাকবে। আবার যখন তার থাকবে না, তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করব, তখন আমার মাধ্যম হিসেবে কি ব্যবহার হবে? তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহার হয়। তো যখন তোমার এই মাধ্যমের মধ্যে তার থাকে তখন তার হিসেবে কি কি তার ব্যবহার করতে পারো? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল। এই তিনটা তার তুমি এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করতে পারতেছো। আর যখন তার থাকবে না তখন তুমি কি কি মাধ্যম ইউজ করবা? সেই মাধ্যমগুলো হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এইগুলো হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের তরঙ্গ, যেটা তুমি তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো এবার আমরা এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে একটু ডিটেলে বুঝি। দেখো, এটা আমরা একটু ডিটেলে বুঝাবো। আমরা বলছি যে একটা শহরের বিভিন্ন জায়গার মধ্যে যে নেটওয়ার্ক পরস্পর গঠিত হয় এটাকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন ধরো একটা রিয়েল লাইফের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই জায়গাটা হচ্ছে আমার মহাখালী, এই জায়গাটা মহাখালী, এটা ধরো উত্তরা, এটা ধরো ধানমন্ডি, আর এটা ধরো হচ্ছে মতিঝিল। ধরো এই চারটা আমার একটা শহরের চারটা জায়গা, যেটা আমি বললাম। তো ধরো আমরা একটা ব্যাংককে কল্পনা করি, ধরো এবি ব্যাংক। তো এবি ব্যাংকের কি আছে? এই চারটা জায়গায় চারটা শাখা আছে এবি ব্যাংকের। তো মহাখালীর শাখায় এই কয়টা কম্পিউটার আছে, এই কয়েকটা কম্পিউটারের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। আবার উত্তরাতে, উত্তরার শাখার মধ্যেও নিজেদের কম্পিউটারগুলোর মধ্যে ল্যান আছে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। সেরকমভাবে ধানমন্ডি, মতিঝিলে
ওদের যে কম্পিউটারগুলো আছে এদের মধ্যে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, মানে নিজেদের মধ্যে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে, এবি ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে তাদের নিজস্ব কম্পিউটারগুলোর মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। এখন এই ব্রাঞ্চগুলো চাচ্ছে যে একে অপরের সাথে যোগাযোগ করবে। এরা কিন্তু এক জায়গা না, একটা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত এক একটা ব্রাঞ্চ। তো এখন চাচ্ছে যে মহাখালী ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চের সাথে যোগাযোগ করবে, আবার উত্তরা ব্রাঞ্চ চাচ্ছে যে ধানমন্ডির সাথে যোগাযোগ করবে। তো এর জন্য তো একটা নেটওয়ার্ক আমার স্থাপন করতে হবে, তাই না? তো এই জন্য যে শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন নেটওয়ার্ককে আমরা যখন একসাথে যুক্ত করে দেই, এই নেটওয়ার্কটাকে আমরা বলতেছি কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো শহরের বিভিন্ন জায়গার নেটওয়ার্কে বা বিভিন্ন জায়গার লোকাল এরিয়া নেটওয়ার্কে যখন আমরা একসাথে যুক্ত করি, এই জিনিসটাকে আমরা বলতেছি কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা আমার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের চেয়ে অনেক বড় হয়ে থাকে। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে দেখাবে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, ইসরাত জাহান বলছো যে জি বুঝছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সোহান বলছো বুঝছি। আচ্ছা, ইমতিয়াজ বলছো বুঝছি, সুরভি বলছো বুঝছি। অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে বুঝছো কিনা। যে নূরজাহান বেগম বলছো ক্লিয়ার। ওকে, তো এবার আমরা আজকে আমাদের লাস্ট টপিকে আসবো, যেটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা আমাদের শেষ টপিকে আসবো, সেটা হচ্ছে ওয়ান জিনিসটা কি, বা WAN এই জিনিসটা কি। দেখো যে ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কি WAN, এটার পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক বিস্তৃতি জুড়ে থাকে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। তো যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক বিস্তৃতি জুড়ে থাকে, মানে যেটার বিস্তৃতি আমার সারা বিশ্বে অনেক বড়, এই নেটওয়ার্কটাকে আমার বলা হচ্ছে কি ওয়ান বা WAN। এই নেটওয়ার্কের সাহায্যে একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটারের নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয়। সাধারণত বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত ল্যান বা ম্যান বা অন্য কোনো কম্পিউটার ডিভাইসও এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে পারে। ল্যান বা ম্যান নেটওয়ার্কের তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহৃত হয়। তো দেখো প্রত্যেকটার মতো এখানেও আমার তারবিহীন মাধ্যম আছে, আরেকটা হচ্ছে তারযুক্ত মাধ্যম আছে। তো এই ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে যদি তার ব্যবহৃত হয় তখন কি কি তার ব্যবহৃত হতে পারে? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল। এবং তারবিহীন মাধ্যম হিসেবে কি ব্যবহার হতে পারে? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, যেটা আমরা এর আগের ক্ষেত্রে দেখে আসছি। তো ওয়ান বা WAN এর সবচেয়ে বড় উদাহরণ দেখো, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট। এটা আমার অনেক গুরুত্বপূর্ণ MCQ, যে WAN বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমার ইন্টারনেট। তো ওয়ান তোমরা আসলে বুঝে যাওয়ার কথা যে যখন দেখো যে পুরা বিশ্বের মধ্যে যখন আমরা বিভিন্ন নেটওয়ার্ককে একসাথে সংযুক্ত করতেছি, এই নেটওয়ার্কে যে কোনো নেটওয়ার্ক হইতে পারে, পুরা বিশ্বের মধ্যে যখন আমরা বিভিন্ন নেটওয়ার্ককে একসাথে যুক্ত করব তখন আমরা যে জিনিসটা বা যে নেটওয়ার্কটা পাইতেছি সেটাই হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেটাই হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ইন্টারনেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে আমরা ধরো বাংলাদেশে বসে আছি, এখন আমার অস্ট্রেলিয়া একটা খেলা চলতেছে বা ক্রিকেট ম্যাচ চলতেছে, সেটা তুমি দেখতে পারতেছো। কিভাবে দেখতে পারতেছো? অবশ্যই এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাহায্যেই। তো যেহেতু এখানে কোনো দেশ ম্যাটার করে না, পুরো বিশ্বকে তুমি হাতের মুঠোয় পাচ্ছ বা পুরো বিশ্বের বিভিন্ন নেটওয়ার্ককে তুমি একসাথে যুক্ত করতেছো, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কিছু উদাহরণ দেখব, যে একটি অঞ্চল বা দেশ জুড়ে একটি 4G নেটওয়ার্ক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একটি অঞ্চল বা দেশ জুড়ে একটি 4G নেটওয়ার্ক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই যে আমরা বর্তমানে 4G চালাই ফোনে, তো এই 4G নেটওয়ার্কটা কিসের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে? এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই 4Gটা পাচ্ছি। তারপর একটি টেলিকম সংস্থা শত শত গ্রাহকের বাড়িকে ফাইবার অপটিক কেবলের সাথে সংযুক্ত করে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে ব্যবহৃত হয়। ধরো যে তোমার বাসায় ওয়াইফাই আছে,
তো তুমি ব্রডব্যান্ডের লাইন তো নিবা অবশ্যই, তো ওয়াইফাইয়ের জন্য কিন্তু একটা কানেকশনের দরকার হয়। তখন তোমার কিসের মাধ্যমে এই কানেকশনটা আসতেছে? এই কানেকশনটা তোমার বাসায় পাওয়ার জন্য তুমি অবশ্যই ফাইবার অপটিক কেবল ব্যবহার করো, যার ফলে তুমি তোমার বাসাকে কি ইন্টারনেট সেবার আওতাভুক্ত করতে পারতেছো। তো এইটা আমার কিসের ফলে হচ্ছে? আমার এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাহায্যে হচ্ছে। তো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি। যে পুরো বিশ্বকে যখন তুমি একটা নেটওয়ার্কের আওতাভুক্ত করবা, যে ধরো সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে, ল্যান হইতে পারে, ম্যান হইতে পারে, তো এই নেটওয়ার্কগুলোকে যখন তুমি একসাথে যুক্ত করে দিচ্ছ, এই জিনিসটাকেই আমার বলা হইতেছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্বন্ধে কি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাবে, কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা বলছো যে ক্লিয়ার। ওকে, তো দেখো আজকে আমাদের পড়ানোর টপিক প্রায় শেষ। ওকে, সবাই বলতেছো যে জি বুঝছি, ওকে ধন্যবাদ। আচ্ছা, তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এই ক্লাসটা কি আমরা পরেও পাবো কি না। যে হ্যাঁ, তোমরা এই ক্লাসটা অবশ্যই পাবা। তোমরা সিআরডেমির অফিসিয়াল ফেসবুক গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এছাড়াও হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে তোমরা এই ক্লাসটা পরবর্তীতেও করতে পারবা যদি তোমাদের কোনো ধরনের হেজিটেশন বা সমস্যা হয়। এছাড়াও তোমাদের যদি আজকের ক্লাসে কোনো প্রবলেম থাকে, সেটা যদি এখন না বলতে পারো তাহলে পরে নেক্সট ক্লাসেও বলতে পারো। তো এজন্য আজকে যে জিনিসটা পড়ালাম তোমাদের, বা যে জিনিসগুলো পড়ালাম, সেটা তোমরা অবশ্যই আবার রিভাইজ করবে। যদি কোনো সমস্যা থাকে পরের ক্লাসে অবশ্যই বলবে। তো আজকের ক্লাস আপাতত এটুকুই। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে সবাই জয়েন করবে। আসসালামু আলাইকুম।